কমলা দেবী তার দুই বৌমা রীতি এবং প্রীতিকে নিয়ে বাস করে। কমলা দেবীর দুই বৌমা ভীষণই বোকা প্রকৃতির ছিল। বিশেষ করে গরমকালে তার দুই বৌমা আরো বেশি পরিমাণে হতবুদ্ধি সম্পন্ন হয়ে যায়, অর্থাৎ তাদের বোকামির কোনো সীমা থাকে না। কিন্তু এই ব্যাপারে কমলা দেবী এখনো পর্যন্ত অবগত ছিল না। এই বছর গরমকাল পড়ার সঙ্গে সঙ্গেই তার দুই বৌমা যে সমস্ত কাজকর্ম করতে শুরু করে, আর তাতে করে তাদের শাশুড়ি মাকে ভীষণ পরিমাণে বিপদের সম্মুখীন হতে হয়। বৌমা, আজকে খুব গরম পড়েছে, তাই তোমরা দুজনে মিলে আমার জন্য আম পোড়া শরবত করে নিয়ে এসো। এই গরমের মধ্যে আম পোড়া শরবত খেলে শরীর ভালো থাকে। মা, এই গরমে আপনাদেরকে আম পোড়া শরবত খেতে হবে না। আমি এমন ধরনের শরবত বানানো শিখেছি যা খেলে এমনিতেই আপনার গরম কমে যাবে। আর আমি সেই শরবত বানানো প্রীতিকেও শিখিয়ে দিয়েছি। কিরে প্রীতি, তাই তো? হ্যাঁ মা, আপনি একটু অপেক্ষা করুন, আমরা এক্ষুনি বাইরে গিয়ে সেই শরবত বানানোর জন্য জিনিসপত্র কিনে আনছি। তারপর আপনাকে এমন শরবত করে খাওয়াবো, আপনি তো গরমের কথা ভুলেই যাবেন। দুই বৌমার এমন কথা শুনি কমলা দেবী ভীষণ অবাক হয়। সেই গরম রৌদ্রের মধ্যেই তার দুই বৌমা শরবত বানানোর জন্য যাবতীয় সরঞ্জাম খুঁজতে বাইরে বেরিয়ে পড়ে। প্রায় 1 ঘন্টা পর দুই বৌমা ঘেমে নিয়ে বাড়িতে ফিরে আসে, আর তারা দুজনে শাশুড়ি মায়ের জন্য শরবত বানাতে শুরু করে। এই প্রীতি, এই শরবতের মধ্যে ভালো করে আদা কুচো, রসুন কুচো আর কাঁচা আম কুচি করে দে, তাহলে খেতে আরো ভালো লাগবে। আর তার সাথে সাথে গোলাপ জল মিশিয়ে দে, যাতে শাশুড়ি মা গন্ধ না বুঝতে পারি। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো, কারণ শাশুড়ি মা যদি একবার এই শরবতের গন্ধ পেয়ে যায় তাহলে খেতেই চাইবে না। এই বলে দুই বোকা বৌমা মিলে গরমের মধ্যে শাশুড়ি মায়ের গরম কম করার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে ফেলে। সেই শরবতের মধ্যে তারা বেশি করে বরফ কুচি দিয়ে দেয়। কিছুক্ষণ পর দুই বৌমা শরবত নিয়ে শাশুড়ি মায়ের কাছে চলে যায়। সেই শরবত দেখতে ভালো হওয়ায় কমলা দেবী বেশ খুশি হয়। যাক, এই গরমের মধ্যে তোমরা দুজনে একটা কাজের কাজ করেছো, আমাকে ভালো করে ঠিকঠাক ভাবে শরবত বানিয়ে দিয়েছো। তা না হলে তোমাদের দুজনকে নিয়ে আমি সবসময় ভয়ে ভয়ে থাকি। এই কদিন আগে তোমরা যা কীর্তি করেছিলে। আজ থেকে 2-3 দিন আগে ভয়াবহ গরম পড়ে, আর সেই সময় সারা বাড়িতে কমলা দেবী নিজের দুই বোকা বৌমাকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু কোথাও সে তার দুই বৌমাকে খুঁজে পায় না। এর ফলে কমলা দেবী এবং তার দুই ছেলে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এই স্বপন, আমার বড় বৌমা কোথায় গেল রে? সেই সকাল থেকে এই গরমের মধ্যে ওকে তো আমি খুঁজেই পাচ্ছি না। আর তার সাথে সাথে রতন, তোর বউকেও কিন্তু খুঁজে পাচ্ছি না আমি। সকালবেলা দুজনে গরম লাগছে বলে স্নান করতে গিয়েছিল, তারপর থেকে তো ওদেরকে আমি আর দেখতেই পাচ্ছি না। কি করে বলবো মা, আমিও তো বুঝতে পারছি না। সেই সকাল থেকেই দুজনে ভীষণ গরম লাগছে করছিল, কিন্তু তারপরে কোথায় গেল আমি তো জানি না। আমার মনে হয় ওদেরকে একবার বাথরুমে গিয়ে দেখা দরকার, কেননা আমি ওদের দুজনকে লাস্ট বাথরুমে স্নান করতে যেতেই দেখেছিলাম। 3 ঘন্টা তো হয়ে গেল, এখনো কি স্নান থেকে বেরোলো না? এই বলে তারা তিনজনে বাথরুমের দিকে যায়। তারা দেখে যে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ করা। এই দেখে তারা তিনজনে আরো ভয় পেয়ে যায়। কমলা দেবী, রতন এবং স্বপন জোরে জোরে দরজা ধাক্কা দিলেও কেউ ভেতর থেকে দরজা খোলে না। এমন সময় রতন এবং স্বপন দুজনে দরজা ভাঙতে বাধ্য হয়। যেই না তারা দরজা ভেঙে বাথরুমের মধ্যে প্রবেশ করে, তারা দেখে যে দুই বৌমা চাদর এবং বালিশ নিয়ে বাথরুমের মধ্যে শুয়ে আছে, আর সেই সাথে তারা দুজনেই নাক ডাকছে। দেখেছো কাণ্ড, আমার দুই বোকা বৌমা গরমের মধ্যে শেষ পর্যন্ত বাথরুমে ঘুমাচ্ছে। কি অবস্থা! এই রীতা, এই প্রীতি, ঘুম থেকে ওঠো বলছি। বাড়ির বউ হয়ে এভাবে বাথরুমের মধ্যে কেউ ঘুমায় কখনো? কমলা দেবী তার দুই বৌমাকে জোরে জোরে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলে দেয়। উফ মা, কত আরামে আমরা বাথরুমে ঘুমাচ্ছিলাম, আপনি বেকার বেকার আমাদের ঘুমটা ভাঙিয়ে দিলেন। এই বাথরুমে ঘুমানো খুব আরামের, পারলে আপনিও আমাদের সঙ্গে আজকে থেকে বাথরুমে ঘুমাবেন, কারণ ঘরের তুলনায় বাথরুম অনেক ঠান্ডা। সত্যি, বাথরুমে জলের মধ্যে শুয়ে আমি তো বেশ মজা পেয়ে গেছি। এবার থেকে প্রত্যেকদিন সকাল বিকেল রাত আমি তো বাথরুমের মধ্যেই ঘুমাবো, কারণ বাথরুমে ঘুমালে গরম আর টেরই পাওয়া যায় না। দুই বৌমার মুখে এমন কথা শুনি কমলা দেবী এবং তার দুই ছেলে ভীষণ পরিমাণে রেগে যায়। তারা সবাই মিলে তখনই দুই বৌমাকে বাথরুম থেকে বের করে নিয়ে যায়, কিন্তু দুই বৌমা মাঝে মাঝে এরকম বাথরুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এতে নাকি গরম থেকে ভালো রেহাই পাওয়া যায়। শুধুমাত্র গরমের মধ্যে বাথরুমে ঘুমানোই তাদের বোকামির পরিচয় ছিল না। একদিন, এই প্রীতি দেখ না, ফ্রিজে কত বরফ জমেছে। এই ফ্রিজকে দেখে পুরো বিদেশি পাহাড় পাহাড় মনে হচ্ছে। গরমের মধ্যে যদি এরকম বরফের পাহাড়ে ঘুরতে যেতে পারতাম তাহলে কত ভালো হতো। বাড়িতে এরকম বরফ ভর্তি ফ্রিজ থাকতে তোমাকে আবার পাহাড়ে ঘুরতে যেতে হবে কেন?
চলো আমি আর তুমি ফ্রিজের মধ্যেই ঘুরে আসি, তাহলে গরমে আরাম পাবো। প্রীতির মুখে এরকম ফ্রিজে ঘুরতে যাওয়ার বুদ্ধিকে রীতা বাহবা দেয়। তাই তারা তখনই দুজন মিলে ফ্রিজের সমস্ত জিনিসপত্র বাইরে বের করে দেয়। আর ধীরে ধীরে দুই বৌমা একসঙ্গে ফ্রিজের মধ্যে ঢুকে ফ্রিজ বন্ধ করে দেয়। ফ্রিজে ঢুকে যাওয়ার পর তারা বেশ আরাম অনুভব করতে থাকে। এর ফলে আর কিছুক্ষণের মধ্যেই তারা দুজনেই ফ্রিজের মধ্যে ঘুমিয়ে পড়ে। ঠিক এমন সময় কমলা দেবীর বান্ধবী শান্তি দেবী তাদের বাড়িতে আসে। তারা দুজনে একসঙ্গে গল্প করছে। এমন সময়, শান্তি তুই বস, আমি রান্নাঘরে যাচ্ছি। আমার দুই বৌমাকে বলছি তোর জন্য কোল্ড কফি আর বিস্কুট নিয়ে এসে দিতে। এই গরমের মধ্যে কোল্ড কফি খেলে আরাম পাবি। চল তোর সাথে আমিও রান্নাঘরে যাই, কারণ আমি যখনই আসি তোর দুই বৌমার সঙ্গে আমার দেখা হয় না। তাই আজকে চল রান্নাঘরে গিয়েই আমি তোর দুই বৌমার সঙ্গে গল্প করব। আচ্ছা ঠিক আছে চল, আর দেখা হবে বা কি করে? ওরা দুজনে তো সবসময় রান্নাঘরেই ব্যস্ত থাকে। এই বলে কমলা দেবী শান্তি দেবীকে নিয়ে রান্নাঘরে চলে যায়। কিন্তু রান্নাঘরে গিয়ে তারা সমস্ত জিনিসপত্র বাইরে ছড়ানো ছিটানো অবস্থায় দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। সেই সাথে তারা দেখে যে রান্নাঘরে দুই বৌমা নেই। ফ্রিজের সমস্ত জিনিসপত্র বাইরে দেখে কমলা দেবীর ভীষণ পরিমাণে সন্দেহ হয়। আর সে তখনই তার দুই বৌমাকে ডাকাডাকি করতে শুরু করে। এই কমলা, তোদের ফ্রিজ থেকে কেমন একটা শব্দ আসছে, কেমন যেন মনে হচ্ছে কোনো জন্তু নাক ডেকে ঘুমাচ্ছে। আমার খুব ভয় লাগছে কমলা, আমি আর এখানে দাঁড়াবো না, আমি বাড়ি যাই। আমার মনে হচ্ছে কোনো জন্তু তোর রান্নাঘরে ঢুকে এসেছে আর এইসব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তোর দুই বৌমাকে তুলে নিয়ে চলে গেছে। কারণ আমি খবরে দেখেছি জীবজন্তুরা বনে জঙ্গলে জল পাচ্ছে না বলে শহরে ঘরের মধ্যে ঢুকে আসছে। এই এসব বলে তুই আমাকে আর ভয় দেখাস না তো। তুই আমাকে ছেড়ে এখন যাস না শান্তি। আমাদের বেখেয়ালে কি রান্নাঘরে ঢুকলো কে জানি। এই বলে কমলা দেবী এবং শান্তি দেবী দুই হাতে দুটো লাঠি তুলে নেয় আর ধীরে ধীরে ফ্রিজের দিকে এগিয়ে যায়। তারা ফ্রিজ খোলা মাত্রই দেখে যে দুই বৌমা ফ্রিজের মধ্যে শুয়ে আরাম করছে। এরকম ভাবে দুই বৌমাকে ফ্রিজের মধ্যে ঘুমাতে দেখে কমলা দেবী তাদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিন্তু শান্তি দেবী কমলা দেবীর দুই বৌমার এরকম বোকামির জন্য জোরে জোরে হেসে ওঠে। আর ফ্রিজ খোলা মাত্রই দুই বোকা বৌমার ঘুম ভেঙে যায়। ও বাবা কমলা, এ তো তোর দুই বৌমা। তুই যে বললি তোর বৌমারা নাকি সবসময় রান্নাঘরে রান্না করে। ও মা, এরা তো দেখছি ফ্রিজের মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়েছে। আমার মনে হয় তোর দুই ছেলে ইলেকট্রিসিটি বাঁচানোর জন্য এসি চালায় না, তাই তোর দুই বৌমা এরকম ফ্রিজের মধ্যে শুয়ে ঠান্ডায় ঘুমাচ্ছে। এমন সময় রীতা হাই তুলতে তুলতে বলে, না না কাকিমা, আপনি ভুল ভাবছেন। আমাদের স্বামীরা তো এসি চালায়, কিন্তু এরকম ফ্রিজে বরফের মধ্যে শোয়ার মজাই আলাদা। আপনি শোবেন নাকি? দুই বৌমার এরকম বোকা বোকা কাণ্ড দেখে শান্তি দেবী হাসতে হাসতে নিজের বাড়ি চলে যায়। আর এদিকে কমলা দেবী তার দুই বৌমাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে। তোমাদের দুজনের জন্য আমার মান সম্মান কিছুই থাকবে না। কোনোদিন তোমরা গরমের মধ্যে বাথরুমে ঘুমাচ্ছ, কোনোদিন ফ্রিজের মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়ছো। আমার বাড়িটাকে তোমরা কি পেয়েছো বলো তো? অসভ্য বোকা মেয়ে কোথাকার। এই বলে কমলা দেবী সেখান থেকে চলে যায়। আর ফ্রিজের মধ্যে এরকম বেশিক্ষণ ধরে ঘুমানোর ফলে দুই বোকা বৌমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে যায় আর তাদের হাত পা প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। আর তখনই তারা ফোনে দেখে যে গরমের মধ্যে ছাদের উপর গিয়ে যদি গায়ে রোদ লাগানো যায় তাহলে গা হাত পার ব্যথা ভালো হয়ে যাবে। চল রীতা, আমরা ছাদে গিয়ে বসে থাকি, তাহলে আমাদের ঠান্ডা লাগা সেরে যাবে আর গা হাত পায়ের ব্যথাও কমে যাবে। কারণ দুপুর 12টার সময় যে পরিমাণ রোদ ওঠে সেই রোদে মরা মানুষও জ্যান্ত হয়ে যাবে। হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ, চলো আমরা তাড়াতাড়ি দুজনে রোদে গিয়ে বসে পড়ি। এই বলে দুই বৌমা দুপুর 12টার সময় ছাদে উঠে পড়ে আর তারা গা হাত পায়ের ব্যথা কমানোর জন্য রোদের মধ্যে চুপ করে বসে থাকে। প্রচন্ড গরম রোদের মধ্যে তারা পুড়ে একেবারে কালো হয়ে যায়। আর তারা এরকম কালো হয়ে যখন নিচে নেমে আসে তখন তাদেরকে দেখতে পুরো নাইজেরিয়ান বলে মনে হয়। কমলা দেবী তার দুই বৌমাকে দেখে একেবারে আটকে ওঠে। এই স্বপন, এই রতন, দেখ না আমাদের বাড়িতে নাইজেরিয়ান দুটো চোর ঢুকে এসেছে। এক্ষুনি এদেরকে মেরে বের করে দে, না হলে কিন্তু জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যাবে। কই গেলি সব? ও বৌমা, তোমরা কোথায় গেলে? মা, আমরা নাইজেরিয়ান চোর নই, আমরা আপনার দুই বৌমা। আমরা এতক্ষণ ধরে ছাদের উপর রোদের মধ্যে বসেছিলাম, তাই জন্য আমরা এরকম কালো হয়ে গেছি। হ্যাঁ মা, আমরা রোদে কালো হয়ে গেছি, কিন্তু আমাদের গা হাত পায়ের সব ব্যথা মরে গেছে। আর আপনারও তো পায়ে সবসময় ব্যথা থাকে, আপনিও বরং রোদে গিয়ে বসে থাকবেন, দেখবেন আপনার পায়ের ব্যথাও কমে যাবে।
আমার কোনো শখ নেই। আমি রোদে বসে এখন পায়ের ব্যথা কমাতে যাব? এই রোদে ছাদে গিয়ে বসলে আমি পটল তুলবো। তোমরা রক্ষা করো বাপু, বোকামির একটা সীমা থাকে। এভাবেই কমলা দেবী গরমের মধ্যে তার দুই বোকা বৌমার সঙ্গে কিছুতেই পেরে ওঠে না। আর এবার সময় আসে গরমের মধ্যে কমলা দেবীর শরবত খাওয়ার। কমলা দেবী ভাবে যে তার বৌমা তাকে ভালো মতো শরবত বানিয়ে দিয়েছে। এই ভেবে সে শরবতের গ্লাস নিয়ে শরবত খেতে শুরু করে দেয়। শরবত খাওয়ার সঙ্গে সঙ্গে তার নাকে কেমন একটা বিকট গন্ধ লাগে, কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না সেই গন্ধটা কিসের হতে পারে। কি ব্যাপার, তোমরা কি দিয়ে শরবত বানিয়েছো? এরকম বিকট গন্ধ লাগছে কেন? তোমরা আমাকে সত্যি কথা বলবে, না হলে কিন্তু আমি এই শরবত খাবো না। কমলা দেবী তার দুই বৌমাকে এরকম প্রশ্ন করলে রীতি এবং প্রীতি দুজনেই চুপ করে থাকে। সেই সময় একটা গরু ঘাটালের মালিক শ্যামল কমলা দেবীর বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয়। তার চেঁচামেচি শুনে কমলা দেবী এবং তার দুই বৌমা বাইরে বেরিয়ে যায়। মাসিমা, আপনার পরিবারের দুই বৌমা থেকে কিন্তু এরকম আশা করা যায় না। ছি ছি ছি, জানেন আজকে আপনার দুই বোকা বৌমা কি করেছে? একটু আগে ওরা দুজনে মিলে আমার গরুর খাটালে গিয়েছিল, আর এই গরমের মধ্যে ওরা আমার গরুর মূত্র চুরি করে পালিয়ে এসেছে। এমন কথা শুনে কমলা দেবীর মাথা ঘুরে যায়। সে তখন বুঝতে পারে যে তার পেট ঠান্ডা করার জন্য দুই বৌমা যে শরবত বানিয়েছে তার মধ্যে গরুর টয়লেট মেশানো। আসলে রীতি এবং প্রীতি ইন্টারনেটে দেখে যে গরমের মধ্যে গরুর টয়লেট মেশানো শরবত খেলে নাকি মানুষ অনেক আরাম পায় আর তাদের শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। ফলে রীতি এবং প্রীতি তাদের শাশুড়ি মাকে এরকম শরবত খাওয়ানোর জন্য গরমের মধ্যে গরুর খাটালে যায়, আর সেখান থেকে শ্যামলকে কিছু না বলেই গরুর টয়লেট চুরি করে নিয়ে পালিয়ে আসে। এমন করে কথা শোনানোর কি আছে শ্যামল কাকা? আপনি এমন করছেন যেন আমরা আপনার বাড়ি থেকে সোনা চুরি করে নিয়ে এসেছি। সামান্য গরুর টয়লেট চুরি করেছি, তাতেও এত কথা? হায় হায় রে, তোমরা শেষ পর্যন্ত আমাকে গরুর টয়লেট খাওয়ালে। আর তোমাদের এরকম বোকার মতো ভিডিও দেখতে কে বলেছে? এই গরমের মধ্যে আমি মরে যাচ্ছি, তার উপর তোমরা আমাকে এরকম নোংরা জিনিস খাইয়ে দিলে। ছি, আমার তো এবার ভীষণ শরীর খারাপ লাগছে। শুনুন মাসিমা, আপনার দুই বোকা বৌমাকে পারলে কোমরে দড়িতে বেঁধে রাখুন, যাতে ওরা আর এরকম পাগলামি বা বোকামি করতে না পারে। কারণ আজকে আমার গরুর খাটাল থেকে টয়লেট চুরি করে নিয়ে এসেছে, আমি কিচ্ছু বলিনি। পরের দিন যদি গোবর চুরি করে নিয়ে আসে তখন কিন্তু আমি পুলিশ ডাকবো। আর আপনি যদি আপনার দুই বৌমাকে শিক্ষা দিতে না পারেন তাহলে ওরা কিন্তু আপনাকে মানুষের টয়লেটও খাইয়ে দেবে বলে দিলাম। এই বলে শ্যামল সেখান থেকে চলে যায়। আর তখনই কমলা দেবীর ভীষণ পরিমাণে বমি হতে থাকে, কারণ সে ওরকম গরুর টয়লেট ঢকঢক করে এক গ্লাস খেয়ে ফেলে। কমলা দেবীর দুই ছেলে তখনই তাদের মাকে নিয়ে হসপিটালে চলে যায়, আর ডাক্তারবাবু কমলা দেবীর চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। আমাদেরকে ক্ষমা করে দিন মা, আমরা আর কখনো আপনাকে গরমের মধ্যে কষ্ট দেব না। কারণ আমি আর প্রীতি বুঝতে পেরেছি আমাদের বোকামির জন্য আপনার অনেক কষ্ট হয়, তাই দয়া করে আমাকে আর প্রীতিকে ক্ষমা করে দিন। তারপর থেকে গরমের মধ্যে দুই বৌমা আর কখনো কোনো বোকামি করে না। তারা সকলের সঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে সংসার করে, আর কমলা দেবীকেও তার দুই বোকা বৌমাকে নিয়ে কখনো কোনো সমস্যায় পড়তে হয় না। তুই যদি মনে করিস তুই আমার মতো লেহেঙ্গা বানাবি, তাহলে তুই ভুলে যা। আমি কিছুতেই আমার মতো একই রকমের ব্রাইডাল লেহেঙ্গা তোকে বানাতেই দেব না। তুই না দেওয়ার কি? তুই কি নিজে তোর বিয়ের লেহেঙ্গাটা ডিজাইন করেছিস? করিসনি তো, ইন্টারনেট থেকে নিয়েছিস। ইন্টারনেট থেকে তো যে কেউ লেহেঙ্গার ডিজাইন নিতেই পারে। যে কেউ যখন ইন্টারনেট থেকে নিজেদের পছন্দ মতো লেহেঙ্গার ডিজাইন নিতেই পারে, তাহলে তুই লুকিয়ে লুকিয়ে আমার লেহেঙ্গার ডিজাইন কেন দেখছিলিস? আমি কিভাবে দেখব? আমি মোটেই দেখিনি। তুই তো ডিজাইনার চন্দ্রিমার কাছে তোর লেহেঙ্গা বানাতে দিয়েছিস। আমি অত দূর ওনার অফিসে গিয়ে লুকিয়ে লুকিয়ে তোর লেহেঙ্গার ডিজাইন দেখবো বলে তোর মনে হয়? সত্যি বলছিস? তুই সত্যি সত্যি আমার লেহেঙ্গার ডিজাইন দেখিসনি তো? আমি তোর আর আমার বন্ধুত্বকে ভরসা করি বলেই এটা তোকে আরেকবার জিজ্ঞাসা করছি। তোর বিশ্বাস হলে কর, না হলে করিস না, কিন্তু এভাবে আমাকে বিরক্ত করিস না, ওকে? তোর চয়েস কতটা ভালো সেটা জানতে আমার আর বাকি নেই। এতগুলো বছর তো দেখলাম তুই যেসব জামাগুলো পরে নিজেকে খুব স্টাইলিশ মনে করতিস, তুই পেছনে ঘুরলেই তো সেসব জামা পরা নিয়ে আমাদের বাকি বন্ধু বান্ধবরা হাসাহাসি করত। এভাবেই দুই বান্ধবীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। সুমনা আর পারুল দুই বান্ধবী ছিল। তারা একে অপরকে খুবই ভালোবাসে। তাদের জীবনে এমন কোনো কথা নেই যেটা তারা একে অপরকে জানায় না। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত তারা কি করছে, কোথায় যাচ্ছে, সবকিছু একে অপরকে বলে। সৌভাগ্যবশত দুজনের একই সঙ্গে বিয়ে ঠিক হয়।
মাত্র 1 সপ্তাহ আগে পড়ে। তারা দুই বান্ধবী বেজায় খুশি ছিল। যে যার বিয়ের জন্য গহনাগাটি জামা কাপড় কিনতে থাকে, কিন্তু এত ভাব ভালোবাসার মধ্যেও দুজনের বিয়ের লেহেঙ্গা নিয়ে রেষারেষি শুরু হয়ে যায়। একদিন দুই বান্ধবী দেখা করতে এসেছে এমন সময়, আমি কিছুতেই পারুলকে বলবো না আমি কোথা থেকে লেহেঙ্গা কিনেছি। ও যদি জানতে পারে আমি পাশের পাড়ার সস্তার দর্জির কাছে আমার লেহেঙ্গা বানাতে দিয়েছি, তাহলে ও সবার সামনে আমাকে নিয়ে মজা করবে। আমার তো মনে হয় সুমনা ওর বিয়ের লেহেঙ্গা বড় কোনো ডিজাইনারকে দিয়েই তৈরি করবে, কিন্তু আমি জিজ্ঞাসা করলে কিছুতেই বলতে চাইবে না, আর এটা আমি ভালো করেই জানি। তখন থেকে চুপ করে কি ভাবছিস? এখন থেকেই কি স্বামী শ্বশুর বাড়ির চিন্তায় মগ্ন হয়ে গেলি? আর স্বামী শ্বশুর বাড়ি, আমি আমার ব্রাইডাল লেহেঙ্গা কোথা থেকে বানাবো সেটাই এখনো ঠিক করতে পারলাম না। তুই কার কাছ থেকে লেহেঙ্গা বানাতে দিয়েছিস রে? আমি তো ডিজাইনার চন্দ্রিমার কাছে বানাতে দিয়েছি। একটু দাম নিয়েছে ঠিকই, কিন্তু বিয়ের লেহেঙ্গা একটু ভালো মতো না বানাতে পারলে হয় বল? আমরা এত ছোটবেলা থেকে এত ভালো বন্ধু, তাও সুমনা কোনোদিনও আমাকে বলে না ও কোথা থেকে কোন জামা কেনে, আর আজকেও বিয়ের লেহেঙ্গা কোথা থেকে বানাতে দিয়েছে সেটা আমাকে বলে দিল। বিয়ের আগে সত্যি সত্যি মনে হয় আমার বান্ধবীটা পাল্টে গেছে। তুই কার কাছে বানাতে দিবি বলে ঠিক করেছিস? দেখ, বিয়ে কিন্তু জীবনে একবারই হবে, আর এই বিয়ের সাজও তুই একবারই সাজতে পারবি। তাই আমার মতে তুইও কোনো দামি জায়গা থেকে লেহেঙ্গাটা বানাবি, ওকে? কোনো ডিজাইনারের ডিজাইন করা লেহেঙ্গা পরা আমার এই জীবনে হবে না। তোর বাবার পয়সা আছে, তুই পর। আমি তো সস্তায় এত সুন্দর লেহেঙ্গা বানাবো যে তোর ডিজাইনার লেহেঙ্গা তার কাছে ফিকে পড়ে যাবে। এই সমস্ত কথা ভেবে পারুল বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে শুরু করে। আমি তো ভাবছি অমিতাভ বাবুর কাছ থেকে নিজের বিয়ের লেহেঙ্গাটা বানাবো। উনি শুধু এই শহরের নন, এই দেশের সব থেকে ভালো লেহেঙ্গা ডিজাইনার। তুই তো ওনাকে ভালো করে চিনিস। এভাবেই তারা দুই বান্ধবী নিজেদের মধ্যে তাদের ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে আলোচনায় বসে পড়ে। কেউ কাউকে তাদের লেহেঙ্গা নিয়ে কিছুই বলতে রাজি হয় না, কিন্তু তারা একে অপরের বলা সমস্ত কথাই চোখ বন্ধ করে ভরসা করে। কিন্তু আদতেও যে কেউই সত্যি কথা বলছে না সেটা তারা বুঝতেও পারে না। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। একদিন সুমনা, পারুল এবং তাদের আরো বেশ কয়েকজন বন্ধু বান্ধব একসঙ্গে একটা শপিং মলে ঘুরতে যায়। কিরে, তোর লেহেঙ্গা তৈরি হয়েছে? আমি তোর ডিজাইনার ব্রাইডাল লেহেঙ্গা দেখার জন্য একেবারে অধীর আগ্রহে বসে আছি। আমি নিজের ব্রাইডাল লেহেঙ্গা দেখতেও অতটা ইন্টারেস্টেড নই যতটা তোর ব্রাইডাল লেহেঙ্গা দেখার জন্য ইন্টারেস্টেড। হ্যাঁ, আমারটা তো এসে যাওয়ারই কথা ছিল। তারপর ম্যাডাম বলল যে এই কালারের ব্রাইডাল লেহেঙ্গা আমি ওনাকে বানাতে বলেছি, সেটা নাকি এবছরে অনেকেই বানিয়েছে। তাতে কি হয়েছে? তুই তোর বাড়িতে বিয়ে করবি আর অন্যজন অন্য বাড়িতে, কেউ তো কারো লেহেঙ্গা দেখতে আসবে না। তাহলে যদি তোর আগের লেহেঙ্গাটা তুই না নিস, তাহলে এবার কোন রঙের লেহেঙ্গা বানাতে দিয়েছিস? হলুদ রঙের লেহেঙ্গা, আর তার সাথে একদম মেহেন্দি সবুজ রঙের ওড়না। ম্যাডাম বলল ওরকম নাকি কেউ বানায়নি। এই কথা শুনে পারুল খুবই হাসতে থাকে। হলুদ রঙের ব্রাইডাল লেহেঙ্গা? তুই কি আমাকে পাগল ভেবেছিস? সত্যি বলছি, চন্দ্রিমা ম্যাডাম বলল আমার স্কিন কালারের সঙ্গে হলুদ রংটা নাকি খুব ভালো মানাবে, তাই লেহেঙ্গাটা হলুদ রঙের আর মেহেন্দি কালারের সঙ্গে ম্যাচ করে ওড়নাটা বানিয়েছি। ওটা আসলেই তুই দেখতে পাবি। সুমনার কথা শুনে পারুলের আর কিছু বলার থাকে না। সে সুমনার কথাকে সত্যি ভেবে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। তার প্রিয় বান্ধবীর ডিজাইনার লেহেঙ্গা পরে বিয়ে করবে, আর তাকে সাধারণ এক দর্জির বানানো লেহেঙ্গা পরে বিয়ে করতে হবে, এই কথা মাথায় আসতেই পারুলের মন খুবই খারাপ হয়ে যায়। পারুল সেখান থেকে চলে গেলে সুমনা এবং তার বাকি বন্ধুরা নিজেদের মধ্যে নানান রকমের আলোচনা করতে শুরু করে। তুই ওকে মিথ্যা কথা বললি কেন? এই নাকি তোর বেস্ট ফ্রেন্ড? কেউ কারোর বেস্ট ফ্রেন্ডকে এইভাবে মিথ্যা কথা বলে? যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। আমরা কখনো একে অপরকে নিজেরা কোথা থেকে জামা বানাই কিংবা কোথা থেকে কিনি সেগুলো বলি না। এতদিন বলিনি, আর বিয়ের লেহেঙ্গার কথাই বা বলবো কেন? কিন্তু এখন যদি সত্যি সত্যি তোর কথা শুনে হলুদ সবুজ লেহেঙ্গা বানাই, তাহলে ওর তো বিয়েতেই অপমান হয়ে যাবে। নিজের বান্ধবীর সাথে এরকম করা মোটেই তোর উচিত হলো না। তুই আমার বন্ধু নাকি ওর বন্ধু? মাঝে মাঝে তো আমি কনফিউজড হয়ে যাই। সবসময় এত ওর সাপোর্টে কথা বলিস কেন? এতই যখন তোর অসুবিধা হচ্ছে তাহলে চা না, ওকে গিয়ে বলে আয় যে আমি মিথ্যা কথা বলছি। সুমনার কথা শুনে আকাশ সেখান থেকে চলে যায়, আর সে সত্যি সত্যি পারুল যেদিকে গেছে সেদিকেই যেতে থাকে। কিছুক্ষণ পরে সে পারুলকে দেখতেও পায়। আকাশকে এইভাবে ছুটে আসতে দেখে পারুলও অবাক হয়।
আমি জানি সুমনা আমাকে মিথ্যা কথা বলেছে, তাই তো এটা বলতেই তুই এখানে এসেছিস। তোর আসলেই মনে হয় আমি ওর কথা বিশ্বাস করেছি? আমি তো ভাবলাম তুই সত্যিই বিশ্বাস করে হয়তো হঠাৎ করে বেরিয়ে চলে এলি। ভাবলাম ওর কথা শুনে তুই নিজের লেহেঙ্গার রঙ আবার হলুদ সবুজ না বানিয়ে ফেলিস, তাই ছুটতে ছুটতে এলাম। আমি ওর কোনো কথাই বিশ্বাস করিনি। যে আমাকে ছোটবেলা থেকে কোন দোকানে জামা কিনতো সেটাই বলতো না, সেই মেয়েটা হঠাৎ করে ওর ব্রাইডাল লেহেঙ্গা কে বানিয়ে দিচ্ছে সেই ডিজাইনারের নাম বলে দিল। আমার তো তখনই সন্দেহ হয়েছিল যে ও আমাকে মিথ্যা কথা বলছে। তুইও তো সুমনাকে কোনো সত্যি কথা বলিসনি, আর আমি সেটা ভালো করেই জানি, সুতরাং ওকে একা দোষ দিয়ে কোনো লাভ নেই। এই বলে আকাশ সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। সেই দিনের ঘটনার পর থেকে সুমনা আর পারুল একে অপরের সঙ্গে আর আগের মতো নিজেদের বিয়ের জিনিসপত্র নিয়ে কোনো রকমের আলোচনা করে না। তারা আগের মতো কথাও বলে না। এই ঘটনা তাদের বাড়ির সবার অদ্ভুত লাগলেও তারা দুই বান্ধবীর মাঝখানে ঢুকতে চায় না। দেখতে দেখতে সুমনার বিয়ের দিন এগিয়ে আসে। এরই মধ্যে সুমনা নিজের ব্রাইডাল লেহেঙ্গাটা আরো একবার ভালো করে দেখে নিতে তাদের পাশের পাড়ার ওই দর্জির কাছে যায়। আমার লেহেঙ্গাটা তৈরি হতে আর কতদিন সময় লাগবে? আপনি কিন্তু এবার সত্যি সত্যি অনেক সময় নিয়ে ফেলছেন। আর মাত্র 25 দিন পরে আমার বিয়ে, আর এখনো আমি আমার বিয়ের লেহেঙ্গা হাতে পেলাম না। ব্রাইডাল লেহেঙ্গা বানাতে তো একটু সময় লাগে নাকি? তার উপর আপনার 1000 রকমের বায়না। আমার তো দুটোই হাত, তার উপর এতগুলো বিয়ের লেহেঙ্গা বানানোর দায়িত্ব। আমার দিকটাও একটু ভাবুন। আমি বায়না করি এভাবে আপনি আমাকে বলতে পারলেন? কি বায়না করেছি আমি আপনার কাছে? কোনো লোক আসলে তাদের সামনে আপনার লেহেঙ্গা বানানো যাবে না। আপনার লেহেঙ্গা যেটা দিয়ে বানানো হচ্ছে সেরকম কাপড় বা জড়ি অন্য কারোর লেহেঙ্গাতে ব্যবহার করা যাবে না। এত কিছু মেনে করতে গেলে একটু সময় তো লাগবে মা। আমি যেদিন বিয়ে করছি সেদিনই শহরে আরো অনেকেরই বিয়ে আছে। আমি চাই না আমার মতো ব্রাইডাল লেহেঙ্গা সেদিন আর অন্য কেউ পরুক। এই কথা শেষ হতেই বিবেকবাবু সুমনার লেহেঙ্গাটা তাকে এনে দেয়। সুমনা লেহেঙ্গাটা হাতে নিয়ে দেখছে, এমন সময় সে লক্ষ্য করে কেউ একটা বিবেকবাবুর দোকানের দরজার আড়াল থেকে তাকে লক্ষ্য করছে। সুমনা খুব ভয় পেয়ে যায়। তার কোনো ক্ষতি হতে পারে এটা তার মাথাতেও আসে না। তার মাথায় শুধু এটাই চলে যে কেউ যদি তার লেহেঙ্গাটা দেখে ফেলে তাহলে হয়তো সেও সুমনার মতো লেহেঙ্গা বানাতে চাইবে। তুলুন তুলুন, শিগগিরই লেহেঙ্গাটা তুলে রাখুন, না জানি কে এসে দেখে গেল। দূর বাবা, একটা লেহেঙ্গা বানাতে দিয়েও শান্তি নেই দেখছি। আপনার এটা লেহেঙ্গা না হিরের থলি কিছুই তো বুঝতে পারছি না। এত রাগ ঢাক কিসের বাপু? একটু আগে লেহেঙ্গাটা বের করার জন্য আমার মাথাটা পাগল করে দিলেন, এখন আবার তুলে দিতে বলছেন? ধুর বাবা, ভাল লাগে না। বিবেক বাবুকে বিয়ের লেহেঙ্গাটা তুলতে বলে সুমনা দরজার বাইরে বেরিয়ে পড়ে। আর যে তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল তার পেছন পেছন সে ছুটতে থাকে। কিন্তু অনেকক্ষণ ছুটেও সে কাউকে দেখতে পায় না। হয়তো তার মনের ভুল ছিল, সেখানে হয়তো কেউ ছিল না। কিন্তু হঠাৎ বেশ কিছুক্ষণ পরে তার সন্দেহ হয় যে নিশ্চয়ই তার বান্ধবী পারুল তাকে ফলো করছিল। সুমনা আর নিজের রাগ ধরে রাখতে পারে না। সে সঙ্গে সঙ্গে পারুলের বাড়িতে চলে যায় এবং তাকে শাসাতে শুরু করে। পারুল যখন জানায় যে সে সুমনাকে ফলো করেনি, সুমনা এই ভেবে আরো চিন্তায় পড়ে যে নিশ্চয়ই কেউ না কেউ তার বিয়ের লেহেঙ্গার ডিজাইন চুরি করার চেষ্টা করছে। এক সপ্তাহ পর পারুল, সুমনা এবং তার বাকি বন্ধু বান্ধবরা আকাশের দিদির বিয়েতে নিমন্ত্রণ খেতে যায়। সেখানে গিয়ে সুমনা এবং পারুল দুজনেই একেবারে আকাশ থেকে পড়ে। এটা তো আমার বিয়ের লেহেঙ্গা, মানে ডিজাইনটা তো পুরো আমার বিয়ের লেহেঙ্গার মতো। এরকম অবিকল কিভাবে হলো? লেহেঙ্গার ওড়নাটা তো আমি একটা শাড়ির দোকানে অর্ডার দিয়ে আনিয়েছিলাম। ওরা বলেছিল একটাই আনবে, তাহলে আকাশের দিদি এটা কিভাবে পেল? আমি যেভাবে আমার বিয়েতে চুল বাঁধবো ভেবেছিলাম ওর দিদি সেভাবেই চুল বেঁধেছে, একই রকম ভাবে ফুল লাগিয়েছে, আর এরকম ভাবেও চুলটা একপাশে নিয়েছে। আর আমি যেরকম গহনা পরবো বলেছিলাম একদম অবিকল সেরকম গহনাই পরেছে। একবার দেখ এরকম কিভাবে সম্ভব। আকাশের সাথে কথা বলতে হবে এই নিয়ে, ও কেন করলো এরকম আমাদের সাথে। এই বলে তারা দুই বান্ধবী আকাশের কাছে যায়। আকাশ জানতো তারা কি প্রশ্ন নিয়ে তার কাছে এসেছে, তাই আকাশও পুরোপুরি ভাবে প্রস্তুত ছিল। আমি নিজের বেস্ট ফ্রেন্ডকে আমার লেহেঙ্গার ব্যাপারে বলতে চাইনি, আর তুই আমার থেকে সবটা শুনে তোর দিদিকে ওরকম লেহেঙ্গা বানিয়ে দিলি। আমি কিরকম সাজবো সেটা শুনেও নিজের দিদিকে বলে দিয়েছিস। আমার মতো সব গহনা পরিয়েছিস, লেহেঙ্গার ওড়নাটাও আমার মতো বানিয়েছিস। কেন করলি এরকম? আমরা কতবার তোকে বলেছিলাম বলতো যে আমাদের বিয়ের সাজ আমরা কাউকে কপি করতে দেব না, একমাত্র আমরাই সাজবো। তারপরে তুই এরকম করতে পারলি? তোরা নিজেদের বান্ধবীদের কিছু না বললেও আমার সাথে তো এইসব নিয়ে ভালোই আলোচনা করতিস। প্রথমে ভাবেনি আমার দিদিকে এরকম লেহেঙ্গা বানিয়ে দেবো বা এরকম ভাবে সাজাবো, কিন্তু দিদির দেখলাম কিছুই পছন্দ হচ্ছে না। আর আমি মেয়েদের সাজের সম্বন্ধে সব কিছুই জানি না।
তাই তোদের আইডিয়াগুলোই দিদিকে বলেছিলাম। দুর্ভাগ্য বল বা সৌভাগ্য বল, দিদি তোদের আইডিয়াগুলো পছন্দ হয়েছিল। ওর বিয়ে তো যা ইচ্ছা সাজতে চাই সাজুক, আমি বারণ করার কি, তাই আমি ওকে আটকাইনি। এই শুনে সুমনা এবং পারুল দুজনেই দুঃখ পায়। তাদের এতদিনের প্ল্যান করে রাখা সাজ তাদের বিয়ের 10 থেকে 12 দিন আগে অন্য কেউ সেজে ফেলেছে, এটা ভেবেই তারা নিজেদের দুঃখ আর চেপে রাখতে পারে না। বিয়ে বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়েই তারা সবার আগে বেরিয়ে পড়ে। সুমনা আর পারুলের বাড়ি থেকে ঠিক করা দিনেই তাদের দুই বান্ধবীর বিয়ে হয়। বিয়ে বাড়িতে অনেকেই সুমনাকে দেখে বলে সে নাকি আকাশের দিদির মতো লেহেঙ্গা বানিয়েছে। পারুলের বিয়েতেও তাকে শুনতে হয় সে নাকি আকাশের দিদির মতো সেজেছে। এই ঘটনার রেশ হয়তো দুই বান্ধবীর মন থেকে সারা জীবনেও কাটবে না।